শ্রীলঙ্কা থেকে নেপাল কেন এশিয়াতেই বারবার সরকার পড়ে আন্দোলনের মুখে বারবার কেন একই দৃশ্য জ্বলছে সংসদ ভবন রাস্তায় মানুষ স্লোগান টিয়ার গ্যাস আর পদত্যাগ করা প্রধানমন্ত্রী এটা কি কাকতালীয় নাকি এর পেছনে আছে বড় কোনো ছক নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন সরকার গিয়েছে আর এটা কোনো আদালতের রায় কিংবা রাজনৈতিক চুক্তিতে হয়নি এবার রাস্তায় সাধারণ মানুষের চাপেই তাকে সরে যেতে হয়েছে কেপি শর্মা ওলি জানতেন ক্ষমতা ধরে রাখা আর সম্ভব নয় তার নিজের দল সিপিএম ইউএমএল যেভাবে জনরোষের মুখে পড়েছে সেটা আগের কোনো সরকারের সময় হয়নি নেপালের ইতিহাসে এটা নতুন কিছু তবে দক্ষিণ এশিয়ার জন্য নয় গত ৪ বছরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ৩টি সরকারের পতন হয়েছে সরাসরি আন্দোলনের মুখে শুরুটা শ্রীলঙ্কা এরপর বাংলাদেশ এখন নেপাল আর শুধু পতনই নয় ইন্দোনেশিয়া পাকিস্তান মিয়ানমারেও চলছে ভাঙা গড়ার খেলা কোনো দেশে সামরিক শাসন কোথাও গণ আন্দোলন আবার কোথাও পেছন থেকে চাপ দিচ্ছে বাইরের শক্তি তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে সব সময় কি সরকারের ভেতরের দুর্বলতাই যথেষ্ট নাকি বাইরে থেকেও কেউ খুন্তি নাড়ছে এই খিচুড়িতে একটু পেছনে তাকাই নেপালে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসানের পর ১৭ বছরে ১৪ জন প্রধানমন্ত্রী এসেছে গেছে কেউই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি এবার পার্থক্য হলো এই আন্দোলন শুধু কোনো দলের নয় এটা ছিল দল মত ধর্ম বয়স ছাপিয়ে একরকম জেনারেশনাল ক্ষোভের বহিঃপ্রকাশ জেনজি যাদের বয়স এখন ১৮ থেকে ৩০-এর মধ্যে তারা সবচেয়ে বেশি রাস্তায় নেমেছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মে তারা সরকার বিরোধী বার্তা ছড়িয়েছে আন্দোলনের মূল হ্যাশট্যাগ ছিল নেপো কিডস আউট সরকারের মন্ত্রীদের আত্মীয়রা বিলাসবহুল জীবনযাপন করছেন এটা নিয়েই তীব্র ক্ষোভ ছড়ায় আর সবকিছুতেই চূড়ান্ত বিস্ফোরণ ঘটে যখন সরকার হুট করে বন্ধ করে দেয় ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম এটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে মানুষ ধরে নেয় সরকার চায় না কেউ কথা বলুক কেউ প্রতিবাদ করুক শুরু হয় মিছিল বিক্ষোভ এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে এই দৃশ্য কিন্তু নতুন না শ্রীলঙ্কায় হয়েছিল ঠিক এভাবেই তেলের দাম আকাশ ছোঁয়া খাদ্য নেই বিদ্যুৎ নেই মানুষ রাজপথে সংসদে আগুন প্রেসিডেন্ট পালিয়ে গেলেন দেশ ছেড়ে বাংলাদেশে হয়েছিল কোটা সংস্কার নিয়ে পরে তা রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে ইন্দোনেশিয়ায় পার্লামেন্টের সদস্যদের অতিরিক্ত ভাতা নিয়ে মানুষ ফুঁসে ওঠে এইসব ঘটনার ভেতর মিল আছে অর্থনৈতিক চাপ দুর্নীতি সুযোগের অভাব আর তরুণদের ভরসাহীন ভবিষ্যৎ এই ভরসার অভাবই তৈরি করে আন্দোলনের বীজ কিন্তু খেয়াল করলে দেখা যাবে এটা শুধু দেশীয় সমস্যা নয় প্রতিবারই আড়ালে থাকে একটি বাইরের শক্তির ছায়া নেপালে চীনের প্রভাব দীর্ঘদিনের কেপি শর্মা ওলির দল বরাবরই চীন ঘেঁষা চীনের বেল্টস অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ নেপাল অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে নেই তারা সরাসরি না এলেও মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন প্রকল্পের মাধ্যমে অনুদান দেয় বলা হয় এই প্রজেক্টে যারা রাজি তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সুশীলা কার্কি যিনি এখন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তিনিও একসময় চীনপন্থীদের টার্গেট ছিলেন শুধু নেপাল নয় দক্ষিণ এশিয়ার ৬টি দেশেই চীনের বিনিয়োগ অনেক বেশি শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল পাকিস্তান মিয়ানমার ইন্দোনেশিয়া সব জায়গায় চীনের ফান্ডিং স্পষ্ট তবে যুক্তরাষ্ট্র কৌশল বদলেছে তারা চলে এসেছে শিক্ষা মানবাধিকার এনজিও মিডিয়া এসব জায়গা ঘিরে এই দ্বৈরথটা এখন আর গোপন নেই যুক্তরাষ্ট্র আর চীনের ঠান্ডা যুদ্ধ এখন সরাসরি ছায়া ফেলছে এই অঞ্চলের রাজনীতিতে কোথাও সরকার চীনপন্থী কোথাও আমেরিকার ঘনিষ্ঠ আর এর মধ্যে জনগণ দাঁড়িয়ে আছে ক্ষোভ আর হতাশার মধ্যখানে আর এই দ্বন্দ্বের মাঝখানে আছে ভারত দুই পক্ষেই ভারত পা দিয়ে রেখেছে ব্রিক্সেও আছে কোয়াডেও আছে ভারত চায় চীনকে রুখতে আবার চায় যুক্তরাষ্ট্রকে পুরোপুরি মাথা না তুলতেও এই দোদুল্যমান অবস্থাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে তাই যখন নেপালের মতো দেশে সরকার পরে প্রশ্ন ওঠে কারা নেড়ে দিল এই খুন্তি ভেতরের আগুন তো ছিলই কিন্তু বাইরের বাতাস কি এই আগুনকে ঘনীভূত করলো
তাহলে এখন যে প্রশ্নটা আসছে, নেপালের পর কারা? মালদ্বীপ নাকি ভারতের কোনো রাজ্য? কেউ নিশ্চিত করে বলতে পারে না। কিন্তু একটা কথা স্পষ্ট, এই অঞ্চলের তরুণেরা আর চুপ করে থাকতে রাজি নয়। তারা কথা বলবে, প্রশ্ন করবে, রাজপথে নামবে এবং ক্ষমতার মসনদ কাঁপিয়ে তুলবে যদি তাদের কণ্ঠস্বর শোনা না হয়।